দেখছেন, আপনারা কি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে কোনো মানবাধিকার নাই? বাংলাদেশে এই গত 1 বছরে 175 জনের উপরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে কালকে দাউদকান্দিতে মা, মেয়ে, ছেলে সহ 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে, ধর্ষণের মহামারী শুরু হয়েছে। এই যে, এবং মানুষের আইন আদালত নাই, কোনো আইনের শাসন নাই, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে, এই ব্যাপারটিকে আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাইকে এবং যারা শুনছেন সবাইকে। আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন, বাংলাদেশের ব্যাপারে আপনি যে কথাটি বললেন সেই কথাগুলোর সাথে একমত পোষণ করেই বলছি। গতকালের দুটি ঘটনা আমি উল্লেখ চাই। দুটি ঘটনা বলতে, 2জন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজনকে যশোরের জিকরগাছায় 50 বছর বয়সী একটা ছেলে, নামদামও বলে দিতে পারি আপনি যদি চান, এবং সে প্রতিবন্ধী, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরেকটি হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে একজন মধ্যবয়স্ক নারী, প্রতিবন্ধী নারী, তাকে দর্শন করার পরে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে আমাদের যে আন্দোলনটা হয়েছে 24 জুলাই এবং আগস্টে, এবং একটা সরকার পরিবর্তন হয়েছে, এই আন্দোলনের ভিত্তিটা কি ছিল? আন্দোলনের মূল ভিত্তিটা ছিল যে আগের সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না, আগের সরকার মানুষকে মানবাধিকার দিচ্ছে না, গণতন্ত্র দিচ্ছে না, এই দিচ্ছে না, সেই দিচ্ছে না। সেই জন্য চেঞ্জ ফর ডেভেলপ, অর্থাৎ একটা নতুন শক্তিকে ক্ষমতায় আনতে হবে, যারা মানুষের জীবনকে ব্যস্ত বানিয়ে দেবে, বাংলাদেশটাকে ব্যস্তের বাগান বানিয়ে দিবে, এবং মানুষের জীবন, মানুষের মান, মানুষের সম্পদ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু নোবেল পাওয়ার যোগ্যতায় চলে যাবে, সে আশায়। কিন্তু এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা দেখছি আসলে হাক ডাক যতই হোক, যত গর্জে তত যে বসছে না, আমরা সেটা দেখছি। কেন দেখছি? দেখেন, আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে, ডাকাতরা কিন্তু এসে কিন্তু ফাঁকা গুলি চালায়, ফাঁকা গুলি চালায়, এবং কাছে তারে 2-1জনকে হত্যা করে, নারীদেরকে হাত পা বেঁধে ঘরে রেখে দেয়, পুরুষদেরকে পিটায়। কেন করে? ভয় দেখানোর জন্য, তোমার ঘরের কোথায় কোন সম্পদ আছে দিয়ে দাও, না হয়তো তোমাকে গুলি করে হত্যা করো। তো সন্ত্রাসী, চাঁদাবাজি এবং লুটেরা যখন আপনার বাড়িতে পড়ে, এরকম করে। এখন বর্তমানে বাংলাদেশে যারা আছে তারা কিন্তু সেই লুটেরাদেরই অংশ। ডক্টর ইউনূস হচ্ছে মানে ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল একটা লায়ার, এবং সে ডক্টর ইউনূস প্যাথোলজিক্যাল লায়ার শুধু তা না, সে হচ্ছে একটা বন্ড প্রতারক এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকা একজন মানুষ, একটা মানুষরূপী একটা শয়তান। এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি। কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ হয়েছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শয়তান পুরো পৃথিবীতে বাংলাদেশকে যে উলঙ্গ করার চেষ্টা করছে, বাংলাদেশকে নারীকে দর্শন করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে। এটা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে, রাজাকার, আলবদর, আল শামসরা যেভাবে করেছে, এখন লাল বদর দিয়ে তাই করা হচ্ছে। তাহলে দেখেন, আল বদর এবং লাল বদরের পার্থক্যটা বুঝেন। আল বদরেরা 1971 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, 1 কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতরণ করে ইন্ডিয়াতে যেতে বাধ্য করেছে। তাইলে এখন আল বদরদের যে সন্তান, আল বদরদের যে উত্তরসূরি, আল বদরদের যে অনুসারী, তারা তো লাল বদর। এই লাল বদররা 2.5 লাখের জায়গায়, তখন বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি, এখন হচ্ছে 18 কোটি। তো সেই ক্ষেত্রে 2.5 লাখ নারীকে দর্শন করলে তো হবে না, এবারে করতে হবে 6 লাখ নারীকে দর্শন, এবং তারা সেই 6 লাখের দিকেই যাচ্ছে। 30 লাখ মানুষকে হত্যার পরিবর্তে তারা আরো বেশি মানুষকে, এখন তো আর ওইভাবে হত্যা করা যায় না, হত্যার পাশাপাশি মানুষকে দেশান্তরিত করা, গুম করা, মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা, এটা করছে। এখন ডক্টর ইউনূস যেহেতু একটা সন্ত্রাসী গ্রুপ, ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ, সে তো এখন ফাঁকা গুলি করবে। এখন ডক্টর ইউনূসের সাথে পুলিশ বাহিনী নাই, আর্মি বাহিনী নাই, বিজিবি নাই, যেহেতু নাই, তাহলে সে কি করবে? সে এখন এই লাল বদরদেরকে দিয়ে হত্যা, দর্শন, লুণ্ঠন, খুন এগুলা করবে। এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করবে, সৃষ্টি করে এই মব ভায়োলেন্স, আপনি যেটা বলছেন, এটা তো মব ভায়োলেন্স না, এটা হচ্ছে এই তাদের সন্ত্রাসীদের একটা অস্ত্র।
এই অস্ত্রটা যে দেশে যুদ্ধ হয় সেখানে থাকে। আপনি সোমালিয়াতে যান, ইউগান্ডাতে যান, আপনি যেসব দেশে যুদ্ধ হয়েছে সেখানে যান, আপনি যদি ইসরায়েলে যান, আপনি যদি ফিলিস্তাইনে যান, আপনি যদি ইরানে যান, যেখানে যেখানে যুদ্ধ হয় সেখানে এইরকম হত্যা, লুণ্ঠন, দর্শন, ডাকাতি হয়। তো বাংলাদেশও তো একটা যুদ্ধ চলছে। যুদ্ধটা কিসের যুদ্ধ? একদিকে হচ্ছে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতায় যারা বিশ্বাস করে, প্রগতিশীল ধারায় যারা বিশ্বাস করে, ৭১-এর মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তারা। অন্যদিকে হচ্ছে হাটে মাঠে ঘাটে যারা প্রতি বছরের পর বছর ওয়াজ করে মানুষের ব্রেইন ওয়াশ করছে। শেখ হাসিনার জীবনে সবচেয়ে খারাপ যে কাজটা করছে, আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে গ্রামে, কোনায় কোনায়, পাড়ায় পাড়ায় আপনার মাদ্রাসা তৈরি করছে। কোনোটার নাম নুরানি মাদ্রাসা, কোনোটার নাম হাফিজি মাদ্রাসা, কোনোটার নাম আলিয়া মাদ্রাসা, কোনোটার নাম উলুম মাদ্রাসা। এইরকম ভাবে সারা বাংলাদেশে যেই পরিমাণ স্কুল এবং কলেজ আছে, মাদ্রাসা তার ২-৩ গুণে আছে। এখন এই মাদ্রাসাতে এই মানে জাকাতের টাকা, খালের টাকা, আপনার আপনার যে হেল্পের টাকা, ওগুলা দিয়া সাপ পোষা হয়েছে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হচ্ছে একটা কাল সাপ। এদের মধ্যে শিক্ষা নাই, যোগ্যতা নাই। এরা কিন্তু মানে শিক্ষা বোঝে না, নৈতিকতা বোঝে না, আধুনিকতা বোঝে না। তারা প্রাগৈতিহাসিক ১৪০০ বছর আগের যে ওই আরবের যে প্রাগৈতিহাসিক চিন্তা চেতনা ছিল সেই চেতনা বোঝে। কোরআন হাদিসও তারা বোঝে না। কারণ কোরআন হাদিস বুঝতে হলে শিক্ষা দরকার, জ্ঞান দরকার, বুদ্ধি দরকার, স্টাডি দরকার। তাদের তো সেটা নাই। তারা অন্ধের অনুকরণ করে, অন্ধের হাতি দেখার মতো। হাতির হাতির পেট ধরে বলে পাহাড়, লেজ ধরে বলে এটা দড়ি, আর কান ধরে বলে কুলা। হাতি যে কিরকম খোলা চোখে দেখার ক্ষমতা তাদের নাই। তাই ডক্টর ইউনূস হচ্ছে তাদের নেতা, চোরের নেতা, ডাকাতের নেতা, ধর্ষকের নেতা এবং এই মব সন্ত্রাসের নেতা। ডক্টর ইউনূস জানে, লন্ডনে এসেছিল, জুতা পেটা করে আমরা তাড়া করিয়েছি এবং ঘোষণা দিয়েছি শুধু লন্ডন নয়, ইউরোপের যেই দেশে আসবে শুধু ডক্টর ইউনূস না, তার ক্যাবিনেটের যে আসবে তাকেই আমরা জুতা পেটা করব। শুধু আমরা না, আপনি তো ছিলেন না, দেখতেন হাজার হাজার মানুষ পুরন জুতা নিয়ে এসছে। কেন এসছে? মানুষের মধ্যে একটা দুঃখবোধ কাজ করছে। মনিরুল ইসলাম, আপনারা হচ্ছে গিয়ে যত মানে এত বর্ষণ করেন, বুঝতে পেরেছেন, কিন্তু কোনো গর্জন আছে আপনাদের, কিন্তু কোনো বর্ষণ নাই, বুঝছেন? যত গর্জে তত বর্ষণ। আপনি বলেন যে ডক্টর ইউনূসকে আপনারা জুতা পেটা করেছেন লন্ডনে, রাইট? এটা কি সত্য? সত্য না তো? হ্যাঁ, আপনারা হয়তো একটা বিক্ষোভ হ্যাঁ, তাই করেছেন, তো। জুতা কিন্তু উনি যে কাজ করতে শুনেন, গিয়েছিলেন উনি সেই কাজ করতে পেরেছেন। দাঁড়ান দাঁড়ান, আপনারা ফ্রান্সে, ফ্রান্স তো ইউরোপের দেশ, রাইট? সেখানে বসে এই মব সন্ত্রাসের যে নাটের গুরু, সে সেইখানে বসে নির্দেশ দেয়, আর আপনার ওখানে ইউনূস ওখানে যে সন্ত্রাসীরা তারা সেই মতো কাণ্ড কারখানা করে। আপনারা ইউরোপ অবশ্যই কি করছেন? আপনারা কি ইউরোপের দেশগুলোতে দেশের সরকারদের সঙ্গে কোন রকম সংযোগের চেষ্টা করেছেন যে বাংলাদেশে কি ঘটছে? আর তার সেই ফ্রান্সে বসে এগুলি যে তাদের নেতা, এই মবের নেতা, সন্ত্রাসীদের নেতা, ওখানে ওকে তার অঙ্গুলি নির্দেশে বাংলাদেশে এই অঘটনগুলো ঘটছে। আপনারা কি ফ্রান্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন যে কেমন করে? ফ্রান্স একটা সভ্য দেশ বলে আমরা জানি, রাইট? না, এখন বিষয়টা হচ্ছে ফ্রান্সে যেটা হচ্ছে এই তো এখন বিষয়টা বাংলাদেশের হচ্ছে ঘটনা যে, না। হ্যাঁ, না, আপনাকে একটা জিনিস বলি, ইউরোপের বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকে যে কোনো দেশ থেকে তার মতো করে তার আলোচনা করতে পারে। এখন সেটা যদি আইনকে ভঙ্গ করে তাকে আদালতের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু বাংলাদেশ তো সেটার অংশ, অন্তর্ভুক্ত না। বাংলাদেশ তো আলাদা ভিন্ন একটা দেশ। সেখানে তো আপনার কোনো শ্রমিক কথা বলতে পারে না, কৃষক কথা বলতে পারে ও না, মাই গড, কি সাংবাদিক বলেন? পারে না, তাইলে বুদ্ধি। দাঁড়ান, তাহলে আপনি ধরেন একদম সবচেয়ে বড় ঘটনা, পৃথিবী কাঁপানো ঘটনা যদি আমরা ধরি, সেটি হচ্ছে 9/11 এর ঘটনা, রাইট? তারা পৃথিবীর কোন কোন দেশে বসে ষড়যন্ত্র করে টুইন টাওয়ারে হামলা করেছে। তো আমেরিকা গিয়ে সেইখানে পুরো আফগানিস্তান, অন্যান্য দেশগুলো একদম ধ্বংস করে নাই, করেছে তো। আপনি তো, এরা তো আন্তর্জাতিক সন্ত্রাসী। আপনি কেমন করে বলেন যে এদেরকে কিছু করণীয় নেই?